ফজু পাগলা, এই পাগলা শব্দটা ওনার এলাকার 90% লোক ওনাকে বলে। রুমিন ফারহানা, ওনার আসলে রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই। 5ই আগস্টের পর তারা যদি একটু জনগণকে উস্কে দিত তাহলে আমার মনে হয় হাজার হাজার আওয়ামী লীগের নেতার বাড়িঘর পুড়ে ছাই হয়ে যেত। কিছু থাকতো না। কোরবানির জন্য মুসলমানদের গরু জবাই করাতে একটা নিষেধাজ্ঞা দিয়েছেন তারা, শোনা যাচ্ছে এরকম। নাপাক মুজিব ধর্ম, আমার অনেকগুলো পোস্ট আছে এটা নিয়ে ফেসবুকে। মানে আওয়ামী লীগ কি মানুষ নয়? আওয়ামী লীগ আসলে মানুষের কাতারে পড়ে না, কারণ জুলাইয়ের কারণেই বর্তমান প্রধানমন্ত্রী 17 বছর পর বাংলাদেশে আসতে পারছে। মুগ্ধর বিচার কই, আবু সাঈদের বিচার কই, ওয়াসিমের বিচার কই? জুলাই আসলে আমাকে রাজনীতিতে নিয়ে আসছে। 18 জুলাই হচ্ছে আমাকে গুম করা হয় রাস্তা থেকে, স্টিলের একটা চেয়ার উঁচু, যেটা ঘুরানো যায় ইলেকট্রিক, ওইটার উপর বসে রেখে হচ্ছে আমাদেরকে নির্যাতন করতো। বিশেষ করে এই জায়গাগুলোতে, পায়ের জায়গাগুলো যেগুলোতে পিন লাগায় কারেন্ট শক দেওয়া হতো। একদিন শুধু আমাদের সামনে খিচুড়ি বা বিরিয়ানি টাইপের কিছু একটা প্যাকেট রাখছিল, মনে আছে, কিন্তু সেটা আমি ওখানে বসা, সেটা রাখা মাটিতে। আমি তো ফিরছি, কিন্তু আমার সাথে যারা ছিল তারা ফেরেনি। আসসালামু আলাইকুম, চলো বদলাই বাংলাদেশ পডকাস্টের আজকের পর্ব যারা দেখছেন স্বাগত। আমাদের আজকের পর্বে অতিথি হয়ে এসেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জনাব গাজী সালাউদ্দিন তানভীর। গাজী সালাউদ্দিন তানভীর ভাইয়া, আপনাকে স্বাগত আমাদের আজকের পর্বে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি জানতে চাই আপনার জন্ম, বেড়ে ওঠা, শিক্ষা, এই জিনিসটা একটু ছোট করে জানতে চাচ্ছি, এবং বর্তমান আপনার প্রফেশন। আমার দেশের বাড়ি হচ্ছে বগুড়া জেলার সোনাতলা থানাতে, বগুড়া শহরেই জন্ম আমার। পড়াশোনা প্রথম প্রাথমিক বিদ্যালয় সোনাতলাতে, হাই স্কুল, কলেজ এগুলো বগুড়া শহরে, আর ইউনিভার্সিটি চুয়েট চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আর ব্যক্তিগত জীবনে আমি বিবাহিত, 3 সন্তান আছে, পারিবারিক ব্যবসার সাথে সম্পৃক্ত। এক্স্যাক্টলি। আপনি কোন সাবজেক্টে পড়েছেন? আমি সিভিল ইঞ্জিনিয়ারিং। ওকে, ফাইন। আপনি এনসিপির সাথে যুক্ত আছেন শুরুর থেকে, তো রাজনীতির সাথে যে আপনার পথ চলাটা শুরু হলো সেটা কিভাবে, একটু যদি বিস্তারিত বলতেন। ওইভাবে ব্যক্তির জায়গা থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না কখনোই, যদিও আমাদের পারিবারিক প্রতিষ্ঠাই হচ্ছে রাজনীতির ওপরে। প্রায় বিগত 100 বছরের, যখন থেকে ইংরেজ শাসন শেষের দিকে বা মাঝখানের দিকে, যখন থেকে বিভিন্ন ধরনের নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে ভারতীয় উপমহাদেশে, তখন থেকেই আমাদের দাদার বাবারা তারা রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে এলাকায় যে পঞ্চায়েত নির্বাচনগুলো হতো ওই সময়, তো প্রথম থেকে আমাদের এলাকার পঞ্চায়েত আমাদের পরিবার থেকেই ছিল। এর পরবর্তীতে প্রায় 91 থেকে 2000 সাল পর্যন্ত আমার নানা, উনি এমপি ছিলেন আমাদের এলাকাতে, চাচা, অন্যান্য সবাই বিভিন্ন রাজনীতিতে সম্পৃক্ত ছিল। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ছোটোবেলা থেকেই ওইভাবে রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম না। জুলাই আসলে আমাকে রাজনীতিতে নিয়ে আসছে। শহীদ আবু সাঈদের শাহাদাতের খবর যখন আমরা শুনলাম, এরপরে আসলে মানে নিজের মধ্যে ওই স্পৃহাটা আরও বেশি আসছে যে কেন এই নিষ্পাপ খুন, কেন সাধারণ মানুষের উপর এই জেল জুলুম, এই অত্যাচারটা। যদিও 17 বছরের একটা চাপা ক্ষোভ ছিল, বা তারও আগের এই সিস্টেমের প্রতি একটা চাপা ক্ষোভ ছিল, তারপরও জুলাই এসে সেটা আসলে একটা সিদ্ধান্তের দিকে যেতে বাধ্য করছে। 17ই জুলাই হচ্ছে যখন আমরা খবর পেলাম যে আবু সাঈদ শহীদ হয়েছে। এর আগে আপনি কোনো ধরনের পলিটিক্সে যুক্ত ছিলেন না? একেবারেই না। ওকে, একেবারেই না। যদিও হচ্ছে ফ্যামিলির খুব কম লোকই আছে যে পরিবারের সাথে সম্পৃক্ত না, কিন্তু আমি কেমন জানি ছিলাম না। আউটডোর কাজগুলো ওইভাবে করা হতো না, সামাজিক অনেক কাজ করতাম, কিন্তু ব্যক্তির জায়গা থেকে, নেতৃত্বের জায়গা থেকে করা হতো না, এই আর কি। এরপরে 18 জুলাই হচ্ছে আমাকে গুম করা হয় রাস্তা থেকে, আন্দোলন করা অবস্থায় পুলিশ ধরে নিয়ে যায়, এবং ধরা অবস্থায় এটা কোথায়? ঢাকায়? ঢাকাতে, হ্যাঁ ঢাকাতে। এটা হচ্ছে আবুল হোটেলের ওখানে, মালিবাগের ওখানে যে আবুল হোটেল আছে ওই জায়গাতে। তো আমাকে আঘাত করে, আমি অজ্ঞান হয়ে যাই, তারপর ওখান থেকে উঠায় নিয়ে যায়,
এরপরে প্রায় 7-8 দিন সেখানে আমাকে বন্দি করে রাখে, কারণ ওই সময় আসলে তাদেরকে ধরা হতো, তাদেরকে আসলে কোর্টেও পেশ করা হতো না, আইনের মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হতো না। কখনো কখনো যদি গণ জমায়েতকে গ্রেপ্তার করা হতো এবং সেগুলো দেখা যেত মিডিয়াতে আসছে, তখন হয়তো সেগুলোকে কিছু কোর্টে পেশ করে নিয়ম মাফিক তাদেরকে মামলা দেওয়া হতো, মিডিয়ার সামনে মিডিয়ার সামনে আসলে। আর যেগুলো মিডিয়ার সামনে আসতো না, তো ওখানে তো এত এত ঘটনা ঘটতো ওই সময়, সবগুলো মিডিয়া হয়তো কাভারেজ দেওয়া সম্ভব হতো না। 144 ধারা চলতেছিল, অনেক কিছুই আছে সে কারণে। তো আমাকে ওই দিন নিয়ে যায়, এরপরে লম্বা সময় প্রায় 7-8 দিন নানাভাবে অত্যাচার নির্যাতন করে। বিশেষ করে একটা চেয়ারের ছবি দেখছিলাম আমরা, স্টিলের একটা চেয়ার উঁচু, যেটা ঘোরানো যায় ইলেকট্রিক একটা সিস্টেমের মাধ্যমে, ওইটার উপর বসে রেখে হচ্ছে আমাদেরকে নির্যাতন করতো। এই কিছু চিহ্ন এখনও আছে যেগুলো এখনও ওইভাবে সেরে ওঠে নাই। বিশেষ করে এই জায়গাগুলোতে, পায়ের এই জায়গাগুলো যেগুলোতে পিন লাগায় কারেন্ট শক দেওয়া হতো। এরপরে আরও লম্বা সময় ছিল আমাদেরকে। এটা কি কারাগারের ভিতরেই না অন্য কোনো জায়গা? এটা আমরা পরবর্তীতে এই যে যখন আয়নাঘর আবিষ্কার হলো সরকারের, গুমঘর, তো ওই ঘরে আমরা দেখতে গেছিলাম যারা এরকমভাবে ওটাতে মানে দরখাস্ত করছিলাম যে আমাদেরকে এরকম রাখা হয়েছিল, তাদের সবাইকে নিয়ে ওগুলো ভিজিট করছিল আইসিটি থেকে, যেটা গুম কমিশন যেটা কাজ করছিল। তো ওই জায়গাগুলো প্রায় ওরকমই ছিল, কারণ আমাকে মেরেই নিয়ে যাওয়া হয়, মানে আমি জ্ঞাত অবস্থায় যাইনি সেখানে। আমি রাস্তায় দৌড়াচ্ছিলাম, পিছন থেকে একটা কিছু দিয়ে আঘাত করে ওই সময় আমি অজ্ঞান হয়ে যাই, এই অবস্থায় নিয়ে যায়। তো যখন জ্ঞান ফেল তখন দেখি যে ওই চেয়ারের ওপর সামথিং কিছু দিয়ে, বেল্ট বা কিছু একটা দিয়ে বাঁধা হাত পা। এরপরে তারা বিভিন্ন কিছু জিজ্ঞাসা করে, তোরা কেন আন্দোলন করতেছিস, ফান্ডিং কোথায় পাইছিস, এই সেই। তো সেগুলো আসলে তো আমাদের কাছে কোনো উত্তর ছিল না, কারণ আমাদেরকে তো কেউ বলে আন্দোলনে নামায় নাই। পরিবেশ, মাহল, একটা সময়ের কারণে আমরা আন্দোলনে নামছিলাম ওই সময়। যাই হোক, এক সময় তারা নির্যাতন করে যখন কিছু পায় না, তখন আমাদেরকে কয়েকজনকে, যদিও একজনের চেহারা একজন দেখার উপায় ছিল না, এখানে যেরকম সাদা লাইটিং বা এরকম ব্যবস্থা, ওখানে ছিল খুবই উজ্জ্বল পাওয়ারের লাল লাইটিং, যেগুলো দিয়ে চোখ খোলা যায় না আর কি। সামনে এসে কেউ দাঁড়াইলেও ভাবে চেহারা দেখে মনে রাখার সুযোগ নেই। আর বেশিরভাগ সময় পিছন থেকে আঘাত করতো, মাথাতে বাড়িতে ইনজেক্ট করতো অনেক কিছু। তো যাই হোক, এরপরে একদিন হচ্ছে নিজেকে একটা ঘন তরলের মধ্যে আবিষ্কার করলাম, হালকা উষ্ণ। তো তরল বলতে পানি? পানি বা ঘন ঠিকই, মানে তরল জাতীয় কিছু একটা, কিন্তু বুঝতেছি না পানি না অন্য কিছু। চোখ বাঁধা? হ্যাঁ, চোখ বাঁধা না, চোখ খোলা, অন্ধকার তো, কিছু তো বোঝা যাচ্ছে না। যেমন হচ্ছে তরল তো পায়েস, তরকারি, ঝোল, এগুলো তো তরল। হ্যাঁ, আবার পানি, স্পিড বা 7 আপ, এগুলো তো তরল। কেরোসিন, সেটাও তরল, অনেক কিছু তরল, কিন্তু ওটা হলো ঘন ছিল। হ্যাঁ, ভাতের মারের মতো, শরীরের সাথে লাগার কারণে এরকম মনে হচ্ছিল। বা অনেক সময় আমরা বেশি কখনো শীতকালে লোশন লাগাইতে গেলে যে তরলের অনুভূতিটা হয়, কাদা টাইপের, ওইটা ছিল। কিন্তু কিছুক্ষণ আমাদের এটা বুঝতে বাকি থাকলো না যে এটা হচ্ছে আমরা একটা সেফটি ট্যাঙ্কের মধ্যে, কারণ দুর্গন্ধটা উৎকট একটা দুর্গন্ধ ওঠে নাকের মধ্যে এসে লাগলো। বুঝলাম যে 3-4 জনের হাত পেছনে বাঁধা আছে। তো এই অবস্থাতে আমি তখন তাল শেষ, কারণ এতদিন বেঁধে রাখছিল বা কোনো একটা কিছু করে রাখছিল, ওই অবস্থায় তো ই ছিল যে হয়তো বাঁচবো বা কখনো ছেড়ে দিবে, কিন্তু সেফটি ট্যাঙ্কের মধ্যে বন্দি করে রাখছে, তার মানে তো শ্বাস নিতে পারবো না, বা একটা ভয় কাজ করে অনেক সময়। তো তখন এটা আসতেছিল, তো আমার মনে আছে যে হচ্ছে কোরআনে একটা দোয়া আছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এটা আমি বারবার পড়তেছিলাম। তো মানে শেষ অবস্থায় যে, মানে যদিও শরীরে শক্তি ছিল না, কয়েকদিন ধরে না খাওয়া, একদিন শুধু আমাদের সামনে খিচুড়ি বা বিরিয়ানি টাইপের কিছু একটা প্যাকেট রাখছিল, মনে আছে। কিন্তু সেটা আমি ওখানে বসা, সেটা রাখা মাটিতে, তো আবার হাতও বাঁধা, তো খাবো কীভাবে? তো ওই জায়গাতে খাবারই দেখতেছিলাম, তো শুধু দেখলাম যে পাশে 1-2জনকে মনে রাখছে, তারা খাবার উপর পড়ে গেল, কিন্তু এই এতটুকুই, কিন্তু আর খাওয়াও কখনো ওরা দেয়নি, খাবার বা পানি কিচ্ছু না। এটা আসলে খুব তাজ্জবের ব্যাপার যে আসলে 5-6 দিন বা 7 দিন এক্সিস্ট করা সম্ভব কিনা। মানে জীবন থাকলে, হায়াত থাকলে আসলে সম্ভব, এটা তখন আমার বুঝে আসছে। যদিও আসলে এরকম হাজার হাজার মানুষের স্যাক্রিফাইসের পরেই আমরা কিন্তু আমাদের এই জুলাই মুভমেন্টকে সফলতার সাথে শেষ করতে পেরেছি গণ অভ্যুত্থানের মাধ্যমে। আমি তো ফিরছি, কিন্তু আমার সাথে যারা ছিল তারা ফেরেনি,
কারণ হচ্ছে যখন আমার সাথে বেঁধে রাখছিল একজন বলতেছিল আমার এই দোয়া শুনে মনে হয় যা আরও জোরে পড়েন আমরা যেন বাঁচতে পারি এই টাইপের কিছু একটা বলতেছিল, কিন্তু কিছুক্ষণ পর দেখলাম তাদের আওয়াজ আর নাই। তা আমিও যখন ওই তরলটা উপরের দিকে উঠতে উঠতে মুখের কাছাকাছি চলে আসছে, তো তখন আসলে আমিও সেন্সলেস হয়ে যাই ওই অবস্থা। আমি হয়তো ভাবছি শেষ হয়ে গেছে। এরপরে কি 5 আগস্টের আগেই মুক্তি পেয়েছেন নাকি? হ্যাঁ, আমি হচ্ছে নিজেকে একটা হাসপাতালে, উত্তরার দিকের একটা হাসপাতালে, আমি এটা এখন বলতেছি না, এই হাসপাতালে হচ্ছে নিজেকে আবিষ্কার করলাম। এটা সম্ভবত 29শে জুলাই ছিল। তো আমি যখন চোখ খুললাম তো দেখলাম একজন নার্স মহিলা, একটু বয়স্ক টাইপের। তো সে আমাকে চোখ খোলা অবস্থায় দেখে একটু মুখ নাড়াচ্ছি বা এরকম দেখেই সে আমার উপর একটু মানে রাগত স্বরে বলল, এই মেয়ে কীভাবে রিক্সা চালান, ম্যানহোলের মধ্যে পড়ে যান কেন? আমি আসলে তখন বুঝতে পারতেছিলাম না, রিক্সাওয়ালা তো না আমি, একে রিক্সা কখনো ওইভাবে প্যাডেল করে চালানোও হয়নি। এই মহিলা তাহলে কেন বলতেছে? আবার কিছু মানে স্মৃতিটা পিছনের দিকে যাচ্ছে যে আমি তো ওখানে ছিলাম আন্দোলনে, তবে ধরে নিয়ে গেল, মারধর এরকম হলো। যেহেতু একদিনে একটু চিকিৎসা হয়েছে, শরীরে স্যালাইন গেছে বা গেছে, শরীরে একটু তো মানে সতেজতা আসছে, শক্তি আসছে। আবার মনে হলো যে আরে আমি তো ধরা খেয়েছিলাম, আমি তো ম্যানহোলে ছিলাম, তো মরে গেছি কিনা, জান্নাত কিনা এটা, বা অন্য কোনো জায়গায় আসছি কিনা। কারণ হেয়ার আফটার আখরাতের ব্যাপারে তো আমরা নিজেরা যেটা জানি বা বলি ওইটাই আমাদের ইমান, কিন্তু আসলে কি হবে ওটা দেখার পরে বোঝা যাবে আসলে। তো সেইটার জন্য আমি সব চিন্তায় পড়ে গেছি যে মরে গেছে কি না, কে জিজ্ঞাসা করতেছে কি। পরে সে যখন আমাকে বলল আপনি হাসপাতালে কি হয়েছিল, 2টা রিক্সাওয়ালা এসে আপনাকে রেখে গেছে, এখানে আপনার বন্ধু। আসলে জানি না যে আসলে কোন রিক্সাওয়ালা এখানে নিয়ে আসছে। হয়তো এরকম হয়েছে যে মৃত ভেবে রাস্তায় ফেলে রাখছে, আল্লাহ হয়তো কোনো ব্যক্তির মধ্যে এরকম দয়া মায়া সৃষ্টি করে দিচ্ছে, কোনো ফেরেশতাই হয়তো আসছে এসে আমাকে ওখানে ভর্তি করাইছে। বললো যে আপনাকে ডেটল দিয়ে গোসল করাই দিছি আমরা এখানে। এরপরে আমাকে অনেক ভুক্তভোগী হইতে হয়েছে, পুরো শরীরের চামড়াগুলো মরে যাচ্ছিলো, ওই যে চাকা চাকা হয়ে যেরকম মানে ত্বকের বিভিন্ন ইয়াগুলো হয়, স্কিনের প্রবলেমগুলো হয়ে গেছিলো পুরা। এটা প্রায় আমাকে 7-8 মাস চিকিৎসা নিতে হয়েছে টানা। এখনও মাথারগুলো সারেনি খুব বেশি একটা, মাথাতে অনেক আছে, আর শরীরে বিভিন্ন জায়গাতে একদম চাকা চাকা হয়ে গেছিলো। এক্স্যাক্টলি, আসলে এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যারা যায় তাদের যে কি পরিমাণ কষ্ট সেটা হয়তো আমরা বাইরে থেকে বোঝার চেষ্টা করি না, বা হয়তো অনেক সময় বুঝতেও পারা সম্ভবপর হয়ে ওঠে না যদি না সেই পরিস্থিতিগুলোর মধ্য দিয়ে আমরা যাই। আপনি জুলাই মুভমেন্টের কথা বলছিলেন এবং এখান থেকে আসলে শক্ত সিদ্ধান্ত নেওয়া পলিটিক্সে আসা। এক্স্যাক্টলি। সো পলিটিক্সে যখন আসলেন এবং জুলাই মুভমেন্টের কথা বলছিলেন, এরকম আপনাদের মতো অনেক মানুষের স্যাক্রিফাইস, অনেক মানুষের আত্মত্যাগ, অনেক মানুষ শহীদ হয়েছে, অনেক মানুষ নির্যাতিত হয়েছে, আহত হয়েছে। সব কিছুর বিনিময়ে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে সক্ষম হলাম, বা তিনি চলে গেল, গণঅভ্যুত্থান ঘটলো, নতুন ইন্টারিম গভর্নমেন্ট পাওয়ারে আসলো, নতুন একটি গভর্নমেন্ট আসলো নির্বাচনের মাধ্যমে। তো আপনার কি মনে হয় এত আত্মত্যাগের বিনিময়ে আমরা যেটা আশা করেছিলাম যে আমাদের দেশটা যে পরিস্থিতিতে ছিল সেখান থেকে একটু একটু অন্য পথে যাত্রা করবে, ভালোর দিকে যাবে, অনেক স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন কতটুকু ধরা দিল বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে? নির্বাচনের মাঝখানে মধ্যবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা ছিল, সেটা আসলে হয়তো অনেক কিছু সরকারের মানে স্টেবল সরকার না হওয়ার কারণে, নির্বাচিত সরকার না হওয়ার কারণে হয়তো অনেক কিছুই তারা সিদ্ধান্ত নিছে বাস্তবায়নের জন্য। হয়তো সংসদ দরকার ছিল, আইনি ভিত্তি দরকার ছিল, এই জন্য হয়তো নির্বাচিত সরকার প্রয়োজন ছিল। তো 5ই আগস্টের পর থেকে, 5ই আগস্ট যে কারণে হয়েছে, 5ই আগস্টের পরবর্তীতে 19 মাস সরকার যে অবস্থায় ছিল, সব কিছু মিলে মানুষের মধ্যে যে একটা উচ্চ আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল একটা পরিবর্তনের রাষ্ট্র দেখার জন্য, জন আকাঙ্ক্ষা রাষ্ট্র দেখার জন্য, যেটা শুধু মৌলিক অধিকার না, একজন ব্যক্তি, একজন মানুষ, একজন নারী, পুরুষ, বাচ্চা বা বৃদ্ধ, একজন মহিলা অথবা পুরুষ, প্রত্যেকের যে রাষ্ট্র থেকে যে চাওয়া পাওয়া, সেটা পুরা হওয়ার জন্য যে একটা স্বপ্ন সবাই দেখেছিল। নির্বাচনকালীন পরবর্তী সরকারের মধ্যে আমরা আসলে, আমি সেটা আসলে খুঁজে পাচ্ছি না। আবারও কেমন জানি ওই নির্বাচনের আগে যেরকম মানুষকে আশা দেওয়া হয় করতেছি,
তো একটা নির্বাচিত সরকার তো করতেছি বলবে না, নির্বাচিত সরকার তো বলবো এটা হচ্ছে, এখনই হয়ে যাবে। এখনই হবে মানে এরকম না যে একদিনে একটা পদ্মা ব্রিজ হবে, একদিনে একটা হচ্ছে হাসপাতাল হয়ে যাবে, আমরা এটার কথা বলতেছি না। বলতেছি যে নিয়মিত যে কার্যক্রমগুলো চলে সেগুলোর মধ্যেও যে সরকারের হচ্ছে জন আকাঙ্ক্ষার প্রতিফলন আসলে সেটা দেখা যায় না। এক্স্যাক্টলি, আপনি বলছিলেন বিএনপি সরকারের কথা, তারা যে পথে যাত্রা শুরু করেছে আমরা যদি দেখি, বিশেষ করে সংবিধান সংস্কার নিয়ে একটা বিতর্ক চলছে। স্পেশালি আপনারা এনসিপি এবং জামায়াতে ইসলামের যে 11 দলীয় জোট, সেই জোট কিন্তু চাচ্ছে একভাবে সংবিধান সংস্করণ, অন্যদিকে বিএনপি চাচ্ছে সংবিধান সংশোধন। সো এই ব্যাপারটাকে নিয়ে আপনার অবস্থান জানতে চাচ্ছি। একদমই দেশের সাধারণ মানুষ এবং অতীতের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যত মানুষের রক্ত ঘাম পরিশ্রম গেছে, সেইটা হচ্ছে 47 হোক, 71 হোক আর 24 হোক, মধ্যবর্তী 90 আন্দোলন সহ, তো তাদের হচ্ছে এর মাঝখানে আরও ছিল শাপলা শহীদরা ছিলেন। তো সব কিছু মিলে সবার সাথে এটা একটা গাদ্দারি করা। শক্ত লাগে কথাগুলো বলতে, আবার ওনাদেরও আরও শুনতে হয়তো আরও খারাপ লাগবে সরকারি দলের, যে এরা কেন এইভাবে বলে। আমরাও তো এই সমস্ত যে শহীদদের কথা বলা হলো, যে গণ আন্দোলনগুলোর কথা বলা হলো, এগুলোর তো শরিক তারাও ছিল কোনো না কোনোভাবে। কারণ 47 তো আর এনসিপি ছিল না, 71 এনসিপি ছিল না, 90 এনসিপি ছিল না, তো আমরাও ধারণ করি। তো অনেকে বলে যে 71 বিএনপি ছিল না, তবে বিএনপি কীভাবে বলে যে 71 তাদের। দেশের মানুষ হিসেবে নিজের দাবি করতে পারে, এটাতে আমি দ্বিমত করি না। কিন্তু যখন তারা এটা বলে যে 71 এনসিপি ছিল না, তখন তো 71 এটা বলতে 71 বিএনপিও ছিল না, ঠিক না? 71 তো অনেক রাষ্ট্র মানে অনেকগুলো দলই ছিল না। আবার আমাদের জোট ঐক্যের যে দল আছে, মূল দল জামাত ইসলামী, তাদের ওই সময়কার ভূমিকা নিঃসন্দেহে হচ্ছে আমরা এটাকে যে ওই সময়ে যে তারা বাংলাদেশপন্থী ছিলেন না, এই ব্যাপারে তো আমরা সংসদেও আমাদের রায় দিয়েছি, যেটা প্রতিষ্ঠিত হয়েছে যে কারা ওই সময় মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। হ্যাঁ, তো আমরা কিন্তু সেটাতে স্পষ্ট করছি, কারণ আমাদের এই মুহূর্তের সংস্কারমূলক রাষ্ট্র পরিচালনা করার জন্য যে রাজনৈতিক জোট দরকার, 11 দলীয় ঐক্য জোটটা শুধু ওইটাই। আদর্শিক কোনো এরকম কোনো প্রশ্নবিদ্ধ জায়গা যদি থাকে, সেটার দায় তো আমরা কখনোই নিতে পারি না। তো আপনি বলছিলেন জামায়াতে ইসলামের কথা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন 72-এর সংবিধান কেন ভালো লাগে না। তিনি জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করলেন যে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে, এজন্য 72-এর সংবিধান ভালো লাগে না। সো কেন ভালো লাগে না 72-এর সংবিধান আপনাদের? 72-এর সংবিধান হচ্ছে, আমরা 72-এর সংবিধানের যে পটভূমি, আমাদের পক্ষ থেকে জামাত ইসলামীর ভালো না লাগা ভালো মানে ভালো লাগা না লাগার উত্তর তারা সবচেয়ে বেশি ভালো খণ্ডন করতে পারবে তাদের কাছ থেকে। কিন্তু এটা যদি উনি আমাকে বলতেন বা আমাদের দলকে বলতেন, আমাদের দলের মুখপাত্র হিসেবে আমি এটা বলতেছি না, আমি আমার জায়গা থেকে এটা বলছি। সেটা হচ্ছে যে 72-এর সংবিধান যদি গণমানুষের সংবিধান হতো, 72-এর সংবিধান যদি মানুষের নিরাপত্তা প্রদান করতে, মানুষকে একটা ভঙ্গুর রাষ্ট্র 71-এর পরে প্রায় মানে কয়েক লক্ষ মানুষের আত্মত্যাগ আছে 71 ধরে, সেইটাকে বেস করে যদি 72-এর সংবিধান তৈরি হতো, তাহলে 75 ঘটার দরকার ছিল না। তাহলে হচ্ছে পরবর্তীতে স্বৈরশাসন আসার কোনো সুযোগ ছিল না। পরবর্তীতে বাংলাদেশের মানুষ যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে অতিক্রান্ত হয়েছে, সেই ঘটনাগুলো ঘটতো না। কারণ একটার পর একটা এই ধরনের ঘটনা খুব বেশি রাষ্ট্রে দেখা যায় না। পার্শ্ববর্তী দেশ যদি আমরা ইন্ডিয়ার কথাই চিন্তা করি, তো দেখেন ওখানে মোটামুটি নির্বাচনগুলো, যদিও এখন সেখানে ধর্মভিত্তিক রাজনীতিকে ঢুকায় রাষ্ট্রের মধ্যে দাঙ্গা ফাসাদ বা মানে বিভিন্ন ধরনের ইস্যু তৈরি করা হচ্ছে, সেখানে উগ্রপন্থীরা সেখানে কোনো একটা ধর্মকে ব্যবহার করে উগ্রতা ছড়াচ্ছে, তো সেই ধরনের ইস্যু তো আছে। কিন্তু আরও আগে থেকে যদি শুরু করি, 75 বছরের পুরানো ইন্ডিয়ার দিকে যদি আমরা তাকাই, তাহলে কি দেখতে পাই আমরা সেখানে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ওইভাবে হয়নি। হ্যাঁ, হয়েছে, কয়েকটা হত্যাকাণ্ড হয়েছে প্রাথমিক অবস্থাতে, মহাত্মা গান্ধী, সেগুলোর উগ্রতা কিন্তু কোন একটা মানে রাষ্ট্র ওটাকে দায় দিতে পারে না, ব্যক্তির দায় বা কোনো দলের দায় আসে। কিন্তু
৭২-এর পরবর্তীতেই হঠাৎ করে একটা নির্দিষ্ট পেরিফেরির লোকদেরকে জমা করে, কয়েক হাজার মানুষকে জমা করে বিশেষ একটা বাহিনী তৈরি করা হলো, মুজিব বাহিনী নাম দিয়ে। তারপরে তাদেরকে দিয়ে হাজার হাজার বুদ্ধিজীবী বা দেশ নিয়ে চিন্তা করে বাংলাদেশপন্থী জবান যেগুলো ছিল সেগুলোকে রোধ করে তাদেরকে মেরে ফেলা হলো। অন্য কোনো রাষ্ট্র, অন্য কোনো দল মত থাকবে না, শুধু একটা দল মত থাকবে। সমস্ত পত্রিকাগুলো বন্ধ করে দেওয়া হলো। যেমন আমরা এখানে আসছে একটা মিডিয়া, এটা মানুষের মুখপাত্র এই জায়গাটা। এখানে একজন বলবে 10 জন শুনবে, আবার ওই 10 জনও আসার সুযোগ পাবে, এইটাই হওয়া স্বাভাবিক। কিন্তু এখানে যদি বলা হয় আমি এবং আপনিই শুধু এটাকে বলবো এবং সবাইকে নিতে বাধ্য হতে হবে, তো এই জিনিসটার কারণে কিন্তু পুরো সিস্টেম ব্রেকআপ হয়ে গেল। পরে পরে সেটাকে যে ব্যক্তির দ্বারা হলো, ওই সময়ের যিনি স্বৈরশাসক হিসেবে নিজেকে ইস্টাবলিশ করছেন এবং পুরো ফ্যামিলিটাকে ইস্টাবলিশ করছেন স্বৈরশাসনের জায়গাতে, সেখানে তাকে কিন্তু নিজের হাতেই নিজেকে বলি হতে হলো, নিজের সিস্টেমের কাছে নিজেকে বলি হতে হলো। এবং ওই সংবিধানটাও আমরা জানি যে এটাকে কিভাবে পার্শ্ববর্তী একটা দেশের তাদের গোয়েন্দা বাহিনীরা সহযোগিতা করে এটাকে লেখা হয়েছে। এবং একটা জিনিস চিন্তা করেন তো, ওই সংবিধান লেখকদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এখনও জীবিত আছে, ডক্টর কামাল হোসেন। কই তার কথা? এই প্রশ্নটা তো সালাউদ্দিন সাহেবের না, এই প্রশ্ন তো কামাল সাহেব করার কথা আজকে। এই জামাত ইসলামী তোমরা কোথায় থেকে পাইছো, তোমরা কি ছিলা, তোমরা ওই সময় এটা হচ্ছে জামাত ইসলামীকে যে প্রশ্নটা ওনারা করছে যে আপনাদের চুলকানি কেন এটা নিয়ে, আপনাদের সমস্যা কেন এটা নিয়ে, তো এই কথাটা তার করার কথা না। উনি এখনও ট্রায়াল করে, উনি এখনও হাইকোর্টে ট্রায়াল করে, সুপ্রিম কোর্টে ট্রায়াল করে। উনি, তারপরে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সাহেব, ওনারা এত প্রবীণ মানুষ, শতবর্ষী ব্যক্তি বলা যেতে পারে প্রায়, তাদের শারীরিক এখনও ওনারা জামিন, আমরা দেখছি কয়েকবার তাকে বিভিন্ন বড় বড় ট্রায়াল করতে। তো ওনাদের মুখ দিয়ে কোনো কথা কেন নাই? কারণ হচ্ছে এটা আসলে সালাউদ্দিন সাহেবের একটা রাজনৈতিক একটা উত্তর মাত্র, মানে নিজেদের একটা রাজনৈতিক চাল, একটা যে আমরা এই কথাটা বলে দিলে জনগণের মধ্যে একটা জিনিস আসবে। অথচ এই মুহূর্তে জামাতের অধিকাংশ যারা এমপি হয়েছেন তারা ৭১-এর সাথে সম্পৃক্তই না। ৭১-এর পরে জন্ম বা ৭১-এর সময় কয়েক বছর বয়স। ওকে তানভীর ভাই, আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। আমার মনে হয় এই প্রসঙ্গে আপনার বক্তব্য খুব পরিষ্কার। সো আপনি বলছিলেন আওয়ামী লীগের কথা। আওয়ামী লীগ এভাবে ক্ষমতাচ্যুত হওয়ার পর একেবারেই ন্যাক্কারজনকভাবে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, বাংলাদেশের মানুষ করেছে। সো এখনও তাদের মধ্যে কিন্তু কোনো ধরনের অনুশোচনা নেই। স্পেশালি আপনি জানেন বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার নামে একজন মেয়ে, তিনি মারা গেছেন অসুস্থ হয়ে। তো এটা নিয়ে কিন্তু তারা উল্লাস করছে, এটা একটা ব্যাপার। অন্যদিকে আরেকটি ব্যাপার হলো আওয়ামী লীগের এখনও কিন্তু আমরা দেখছি যে তাদের কিছু কিছু লোক বাংলাদেশে এখনও তাদের পক্ষে প্রচারণা চালাচ্ছে, তাদের ন্যারেটিভ প্রচার করার চেষ্টা করছে। এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? স্পেশালি কারিনা কায়সারের ব্যাপারটা নিয়ে যদি বলেন, তাদের যে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী মানুষের মৃত্যু নিয়ে অনেক বেশি উচ্ছ্বাস প্রকাশ করছে, হাসাহাসি করতেছে, কারণ একটাই, ওই মানুষটি জুলাই মুভমেন্টে অংশগ্রহণ করেছিল। একসময় একটা কথা খুব চলতো, হয়তো আমার বাড়ি বগুড়া দেখে হয়তো আমাকে একটু বেশি শুনছি এই কথাগুলো, অন্যান্য এলাকার মানুষ অবশ্যই শুনে থাকতে পারেন। আচ্ছা, তাহলে নর্থ বেঙ্গলের মানুষ অনেক বেশি শুনে এটা, সেটা হলো মানুষ না আওয়ামী লীগ। মানুষ না আওয়ামী লীগ? হ্যাঁ, মানুষ না আওয়ামী লীগ। তো তার মানে আওয়ামী লীগ কি মানুষ নয়? আওয়ামী লীগ আসলে মানুষের কাতারে পড়ে না। যদি আওয়ামী লীগ মানুষের কাতারে পড়তো, 2 দিন আগে ইঞ্জিনিয়ার মোশাররফ মারা গেছে, তাদের একজন সাবেক মন্ত্রী। হ্যাঁ, যদি জুলাই কেন্দ্র করে, জুলাইকে যারা ভালোবাসে, এখন বাংলাদেশের ইস্টাবলিশমেন্ট জুলাইয়ের ওপরে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। জুলাই বিপ্লবের ওপরে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিক, সামাজিক, আর্থসামাজিক সব কিছু নির্ভর করতেছে জুলাইয়ের ওই আকাঙ্ক্ষার উপরে। কারণ জুলাইয়ের কারণেই বর্তমান প্রধানমন্ত্রী 17 বছর পর বাংলাদেশে আসতে পারছে। জুলাইয়ের কারণেই এই শিলংয়ে 9 বছর কাটানো স্বরাষ্ট্রমন্ত্রী এখন দেশে এসে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারছেন, এমপি হতে পারছেন, ওনার ছেলেকে ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর বানাতে পারছেন, অনেক কিছু। অথচ ওনার ওয়াইফ কিছুদিন আগে থানায় যে ওনার স্বামীর গুমের বিচার চেয়ে ঘুরতো, সাংবাদিক সম্মেলন করতো, সাংবাদিকরা সেখানে যেত না, যাই অনেক কথা আছে। তো
স্পষ্ট কথা হচ্ছে যে যদি জুলাই কেন্দ্রিক যে রাজনৈতিক আর্থসামাজিক ব্যবস্থা তৈরি হয়েছে এইটা যদি ক্ষেপ্ত, এটা যদি ঠিক আওয়ামী লীগ যেরকম কারিনা কাইসার আপার আল্লাহ তালা ওনাকে জান্নাত নসিব করুক, দোয়া করি, তো ওনার জানাজা নিয়ে, ওনার মৃত্যু নিয়ে যেই মানে রাজনীতির অপসংস্কৃতির যে উদাহরণটা কায়েম করলো, তো সেইটা তাদের সাথে কিছুই করা হয়নি এখনো। এক্স্যাক্টলি। আওয়ামী লীগের কোনো নেতাকে কি, কোনো মন্ত্রীকে কি ফাঁসি দেওয়া হয়েছে এখন পর্যন্ত? হাসিনাকে নিয়ে আসার জন্য কি ঢাকা থেকে কোনো লং মার্চ গেছে এখনও? বেনাপোল বা হিলি বন্দর বা হচ্ছে কি বলে ইন্ডিয়ার কোনো বর্ডারের দিকে এখনও কোনো লং মার্চ গেছে তাকে আমরা নিয়ে আসতে যাচ্ছি? না। যদি তাই হয়, আমার তো মনে হচ্ছে যে এই মুহূর্তে যদি মৌলানা ভাসানীর মতো ব্যক্তি এই মুহূর্তে যদি জীবিত থাকতেন, তাহলে উনি যেরকম পানির ন্যায্য হিসার জন্য লং মার্চে ডাক দিছিলেন, উনি হাসিনাকে ওখান থেকে ধরে নিয়ে এসে এখানে ফাঁসি দেওয়ার জন্য লং মার্চে ডাক দিতেন। আমার বর্তমান যে আমার তো মনে হয় বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি এরা খুবই ভালো দল, না হলে কিন্তু মানে খুবই সহিংসু দল। তিনটি দলকেই আমি বলবো 5ই আগস্টের পর তারা যদি একটু জনগণকে উস্কে দিত, তাহলে আমার মনে হয় হাজার হাজার আওয়ামী লীগের নেতার বাড়িঘর পুড়ে ছাই হয়ে যেত, কিছু থাকতো না। আর হচ্ছে একটা ঘটনা মাঝখানে ঘটছিল, আপনার ঘর স্মরণ আছে কিনা, গোপালগঞ্জে একই মুখে সব জায়গায় বলতেছে এনসিপি হচ্ছে কিংস পার্টি, এই সে অনেক কিছু। যদি কিংস পার্টি বা অন্য কিছু হতো, ক্ষমতাকে ব্যবহার করারই থাকতো, তাহলে যেটাতে সব কিছু স্বাভাবিক রাখার জন্য ওই এলাকার মানুষকেও সম্মান জানিয়ে মানে হচ্ছে আর্মির সাথে যে ফিরে আসলেন এনসিপির নেতারা ওখান থেকে, সেটা না হয়ে ওই আর্মির ট্যাঙ্কগুলোই তো ওই লোকগুলোর ওপর চাপায় দেওয়া যেত না? যারা ওখানে এসে কোনো একটা ডিস্টারবেন্স তৈরি করছিল তাদের দিকে দু একটা গুলি ছড়ানো যেত না? আমি পরবর্তীতে ওখানকার যারা প্রশাসন তাদের সাথে বিভিন্ন কারণে কথাবার্তা হয়েছে, জিজ্ঞাসা করছি তাদের পুলিশ প্রশাসন, তারা বলতেছে যে এবং 5ই আগস্টের পর বাংলাদেশের মানুষ যারা সংখ্যালঘু আছে তাদের বাড়িঘর পাহারা দিয়েছে, ছাত্ররা পাহারা দিয়েছে। হ্যাঁ, কিন্তু ইন্ডিয়ায় যান, ইন্ডিয়ায় কি হচ্ছে, স্পেশালি পশ্চিমবঙ্গে এখন কোরবানির জন্য মুসলমানদের গরু জবাই করাতে একটা নিষেধাজ্ঞা দিয়েছেন তারা, শোনা যাচ্ছে এরকম। সো এছাড়া শুভেন্দু অধিকারী মানে কি ধরনের একটা মেন্টালি খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া একটা নেতা তারা নির্বাচিত করেছে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনও বৈধ প্রধানমন্ত্রী বলছেন। মানে সেই দেশের তিনি মুখ্যমন্ত্রী এবং বলছেন তাকে নাকি বাংলাদেশ পাঠিয়ে দেবেন। সো এই রকম, এবং মুসলমানদের গালাগালি, অন্যরকম পরিস্থিতি মিডিয়ায় আসছে। পশ্চিমবঙ্গে মুসলমানদের অবস্থা খুব একটা ভালো না, তারা কোরবানি করতে পারছে না ঠিক মতো, স্পেশালি বিজেপি ক্ষমতায় আসার পর। শুভেন্দু অধিকারীকে নিয়ে যদি কিছু বলতে চান। আমি একটু আগের কথা একটু শেষ করে নিই। সেটা হচ্ছে যে আমরা একটা অবস্থান দেখলাম ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজাতে, তো বাংলাদেশের মানুষ কিন্তু এবার একটা নির্বাচনের মাধ্যমে একটা ম্যান্ডেট দিছে, যেখানে 71% ম্যান্ডেট হচ্ছে হা ভোটের ওপরে। 71% ম্যান্ডেট হচ্ছে হা ভোটের ওপরে। যদি শুধু হা ভোট এবং না ভোটের উপর নির্বাচন হতো, তাহলে হা ভোটেরই সরকার হতো। হয়তো মার্কার সরকারে বিএনপি তার যদিও 50%-এর কাছাকাছি বা 50% তারা ভোট পাইছে, তারা সরকার গঠন করছে। হা ভোটের সরকার হলে কিন্তু জনগণের সরকার হতো, 71% যেহেতু। হা ভোটে যারা ভোট দিছে তারা নতুন সংবিধান চায়, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চায়, সব কিছু। এরাও ছিল না চট্টগ্রামে, এরাও ছিল না। মোশাররফের বাড়ি হচ্ছে চট্টগ্রামে মিরেশ্বরে, সেখানে ছিল না। ওখানেও তো ভোট হয়েছে, তাদের ম্যান্ডেট তো সেখান থেকেও আসছে। ওখানেও তো অসংখ্য বিএনপির এমপি হয়েছে না? তো যদি তারা মাঠে নামতো, যে পরিমাণ হয়তো 1-2,000 3,000 লোক নিয়ে একটা জানাজা হয়েছে আমরা দেখলাম, তো তখন 30,000 লোক নামতো, 1-2-3,000 তো লোক ঘর থেকেই বের হওয়ার সুযোগ পেত না। ইঞ্জিনিয়ার মোশাররফের আত্মীয় স্বজনরাই তো জানাজায় আসার সুযোগ পেত না। কিন্তু এই যে ছাড় দেওয়া, সে ছাড় দেওয়ার মানসিকতা নাই। কারণ ওই যে একটা কথা, মানুষ না আওয়ামী লীগ, তারা আসলে মানুষ হয়ে উঠতে পারেনি। তো কারিনা কাইসারের জানাজা নিয়ে, কারিনা কাইসারের হচ্ছে ভূমিকা নিয়ে তারা যে নষ্টামি করতেছে, শুধু কি এই জায়গাতে? কালকে যে একটা আমরা দেখলাম সেমিনার হাম নিয়ে, সাধারণ হচ্ছে রিক্সাওয়ালা ভাই আমাদের যারা, তারাও কিন্তু এখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, তারাও নিয়মিত সংসদের অধিবেশন দেখে,
তারা এই ধরনের বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টারে কোনো প্রোগ্রাম হলে তো সবার কাছে যায়, কারণ তারা ইচ্ছা করে কিছু টাকা পয়সা যেহেতু অন্য জায়গা থেকে আসে, সেহেতু তারা একটু ভালোভাবে এটাকে একটু ওই পোস্টগুলো বুস্টিং করে বা সামথিং, যাতে মানুষের কাছে যায়। তো মানুষ তাদেরকে চিনে গেছে, ওটা সবাই হাম লীগ নাম দিছে, যে হাম লীগের একটা সেমিনার, আনিসের মতো লোক যেখানে থাকে, তারপরে হচ্ছে শাওনের মতো একটা ফ্যাসিস্টের একটা মানে মহিলা যেখানে থাকে, সেটা আর কি হবে, ওই তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এবং তাদের এত মিথ্যাচার করছে, এটা ইউনিসেফের, অথচ ইউনিসেফের কোনো প্রোগ্রাম এটা ছিল না। যাই হোক, প্রত্যেকটা ক্ষেত্র ধরে ধরে কিছু মিডিয়াকেও ব্যবহার করে, কোনো একটা দল প্রতিষ্ঠানের মিডিয়াকেও আমরা দেখতেছি, কোনো একটা বড় প্রশ্নবিদ্ধ, পারিবারিকভাবেই প্রশ্নবিদ্ধ একটা পরিবারের একটা বড় একটা বিজনেস গ্রুপ আছে বাংলাদেশে, আমি নাম বলেই দিই, বসুন্ধরা বিজনেস গ্রুপ, তাদের অধীনে যে সমস্ত কিছু মিডিয়া পরিচালিত হয় বিভিন্ন সময়, তো তারা একদম উঠে পড়ে লাগে। কিছুদিন একটা ফ্রেমিং করছে তারা, আমাদের দলের মুখপাত্র জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিদেশ যাবেন। কেন যাবেন? মানবাধিকার একটা উচ্চ পর্যায়ের একটা সেমিনারে অংশগ্রহণ করার জন্য, এবং সেখানে তাকে কীভাবে মূল্যায়ন করা হয়েছে এটা সবাই দেখছে। তো একটা দল কীভাবে ফ্রেমিং করছে, যে দেশ ছাড়লেন আসিফ মাহমুদ, অথচ আগে পরে কিছু নাই। আমার মনে হয় মিডিয়াগুলো এমন কিছু হেডলাইন দেয়, আসলে সত্যি নিউজের সাথে ওটা অনেক বেশি অন্যরকম দেখায়। সো আপনি পরবর্তী যে প্রশ্ন করছেন শুভেন্দু আচ্ছা, অধিকারী ওকে নিয়ে, ওকে, জি, এটা একটু বলে নিই, আমি এটা বাড়াবো না, অন্য দেশের বিষয়। তার আগে আমি একটা কথা বলি, আসলে আওয়ামী লীগকে নিয়ে কি বলবো, আপনি কি আওয়ামী লীগের একজনকে পেয়েছেন যে 5ই অগস্টের পর কর্মকাণ্ডের জন্য, শেখ হাসিনার ফ্যাসিজমের জন্য ক্ষমা চেয়েছে? আমি এটা লক্ষ্য করার জন্য সময় নিছি প্রায় হচ্ছে 1.5 বছর। 1.5 বছর মানে আমি 1 বছর মোটামুটি খুব ভালো করে দেখছি, এরপরে এটা নিয়ে আমি কিছু চিন্তা করতেছিলাম, এটা চিন্তা করতে করতে আরও 6 মাস গেছে। 1.5 বছর আমি চিন্তা করছি, এরপরে আমি এটাকে হচ্ছে একটা ধর্ম হিসেবে নিজের পক্ষ থেকে ঘোষণা দিছি। আওয়ামী লীগ ধর্ম? আওয়ামী লীগ ধর্ম না, মুজিব ধর্ম। মুজিব ধর্ম, নাপাক মুজিব ধর্ম। আমার অনেকগুলো পোস্ট আছে এটা নিয়ে ফেসবুকে, আমি নাপাক মুজিব ধর্ম দিচ্ছি, কারণ এইরকম মানে একমাত্র ধর্ম বিশ্বাসী মানুষকে এরকম অন্ধ করতে পারে, অতীতেও যেটা দেখা গেছে, ভালো অথবা খারাপ। কারণ যারা ওই যে আমরা যখন মক্কার ঘটনাগুলো শুনছি, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত নিয়ে গেছেন, তখন যারা ওই উলঙ্গ হয়ে তোয়াফ করতো কাবা শরীফ বা লাত উজ্জার যারা ধর্ম মানে তার পূজা করতো, তারা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয়নি, তাকে অত্যাচার করছে, মারছে, গালি দিচ্ছে, নিজের আত্মীয় স্বজন, অথচ তার 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 চরিত্র সম্পর্কে তারাই আবার বলতো আলামিন। তো তারাই দিনের বেলা এসে তার বাড়িতে বিভিন্ন দামি জিনিস এসে আমানত রেখে যেত, পরের দিন তাকে আবার উঠে নাড়ে ভুড়ি চাপায় দিয়ে তাকে অত্যাচার নির্যাতন করতো, রাস্তায় কাটা বিছায় দিত। ঠিক একই রকম চরিত্রের অধিকারী হচ্ছে এই মুজিব ধর্মের লোকেরা। এরা অন্য কিছু চিন্তাই করতে পারে না, এবং একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যে আওয়ামী লীগের অবস্থান না হলেও শেখ মুজিবুর রহমান নামে একজন ব্যক্তির একটা ইতিহাসে একটা জায়গা তৈরি হওয়ার মতো ছিল বা রাখার মতো একটা জায়গা ছিল, কিন্তু সেটাকে ওরা একটু বেশি ফ্রেমিং দিয়ে রাখছে, কিন্তু সেটাও একদম মাইনাস করে দিছে আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ড। এক্স্যাক্টলি। আওয়ামী লীগে কি আসলে ভালো মানুষ আছে? না, মনে হয় নেই। আসলে খুঁজতে হবে, অনেক বেশি খুঁজতে হবে। জানি না মানে তাদের সম্পর্কে কি বলবো। বরবাদ গুলিস্তান করনে কো এক হি উল্লু কাফি হে, হর শাক পে উল্লু बैठे হে, আঞ্জামে গুলিস্তান ক্যা হোগা। সেই একই অবস্থা আসলে। সো আপনি শুভেন্দু অধিকারীকে নিয়ে যদি কিছু বলতে চান, তার যে উচ্চবাচ্য বাংলাদেশকে নিয়ে, যদি তার উদ্দেশ্য করেই যদি বলেন, শুভেন্দুকে খালি উদ্দেশ্য বলছি করে। আসলে বাজে বেশি, খালি বলছি মানে যেদিক দিয়ে আওয়াজ দিবেন সেদিক দিয়ে বাজবে, তাদের অবস্থা ওটা উল্টো হয়েছে। কারণ আরেকটা হচ্ছে যে পিপিলিকার পাখে গজায় মরিবার তরে, শেষ আসলে সময়, বিজেপির সময়টা একদমই শেষের দিকে। কারণ বিজেপি যে ধর্মীয় উগ্রতাবাদকে পোষণ করে লালন পালন করে যে সরকার ব্যবস্থাগুলো তৈরি করতেছে, এটা তাদের একদম পুরো দেশে এই পতনের কারণ হবে। কি তাদেরকে সব জায়গাতে দায়িত্ব এই জন্যই নিয়ে আসা হচ্ছে, সব জায়গা থেকে তাদেরকে একদম নির্মূল করা হবে। কোনো এক জায়গায় রাখলে, কোনো জায়গাতে নির্মূল করলে আরেক জায়গায় মাথা চাড়ে দিয়ে উঠবে। তো এখন সব জায়গাতে মোটামুটি অধিকাংশ প্রায় আমি যতটুকু জানি 15টার মতো রাজ্যে মনে হয় তারা ফুল সরকার গঠন করতে পারছে নিজস্বভাবে, বাকি 2-3টাতে হচ্ছে সাপোর্ট নিয়ে, আর বাকিগুলো কংগ্রেস বা জোটবদ্ধ সরকারের হাতে আছে। তো সবচেয়ে
হচ্ছে গুরুত্বপূর্ণ এবং হচ্ছে রাজনৈতিকভাবে নিজস্বতা ধারণ করে এরকম একটা প্রদেশ হচ্ছে তামিলনাড়ু, যেটা কয়েকদিন আগে যেখানে হচ্ছে চন্দ্রশেখর বিজয় যেটার মুখ্যমন্ত্রী হয়েছে। এক্স্যাক্টলি। তো তামিলনাড়ুর ওই রাজনীতি, তামিলনাড়ুর বর্তমান নির্বাচনের যে দ্বারা যে মানুষের মধ্যে গণচেতনার যে পরিবর্তন, এইটা হচ্ছে আগামীর ভারতের রাজনীতির একটা নতুন দর্শন। এটাকে সবাই গ্রহণ করবে। এটাকে এই জন্য গ্রহণ করবে সবাই, যদি হচ্ছে ধর্মভিত্তিক উগ্রতাকে দেখেন, তারা কাপড়ের মধ্যে এটা প্রকাশ করে। তাদের নাম যে গেরুয়া সন্ত্রাসী বাহিনী, তারা নিজেদেরকে বলে গেরুয়া বাহিনী, সারা পৃথিবীর মানুষ তাদেরকে চেনে গেরুয়া সন্ত্রাসী বাহিনী হিসেবে। একটা সাউথ এশিয়ার মধ্যে নিজেদের একটা অবস্থানকে ঠিক রাখার জন্য এই গেরুয়া সন্ত্রাসী বাহিনীকে এখন পর্যন্ত একটা বন্ধুত্ব সম্পূর্ণ মানে ভাব, যাতে পাকিস্তানের উপর একটা চাপ রাখা যায়, চায়নার উপর চাপ রাখা যায়, বাংলাদেশ সহ এই এরিয়ার উপর চাপ রাখা যায়, এই জন্য একটা বন্ধুত্ব সম্পর্ক শুধু আমেরিকা বা পশ্চিমা দেশগুলো তাদের সাথে রাখছে। যদি এটা শেষ হয়ে যায় কোনো কারণে, তারপরের দিনে কিন্তু এই গেরুয়া সন্ত্রাসী বাহিনীদের লিস্ট, যেরকম মধ্যপ্রাচ্যের বেশ কিছু মানে অন্ধ ধর্মতত্ত্ব নিয়ে যারা হচ্ছে আইসিএস সহ আরও কিছু এরকম কিছু যারা ছিল, তাদেরকে যেমন তারা ব্ল্যাক লিস্ট করছে। বাংলাদেশের কিছু ছিল, যে বাংলা ভাই, এরা যারা উগ্রবাদী কিছু তৈরি হয়েছিল, যদিও এগুলো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের ভিন্নতা আছে, তো তাদেরকে যেরকম ব্ল্যাক লিস্ট করছিল, এরাও সেম ব্ল্যাক লিস্ট হবে। মানুষ না আওয়ামী লীগ। হ্যাঁ, মানুষ না আওয়ামী লীগ। তো তার মানে আওয়ামী লীগ কি মানুষ নয়? আওয়ামী লীগ আসলে মানুষের কাতারে পড়ে না। যদি আওয়ামী লীগ মানুষের কাতারে পড়তো, 2 দিন আগে ইঞ্জিনিয়ার মোশাররফ মারা গেছে, তাদের একজন সাবেক মন্ত্রী। হ্যাঁ, যদি জুলাই কেন্দ্র করে, জুলাইকে যারা ভালোবাসে, এখন বাংলাদেশের ইস্টাবলিশমেন্ট জুলাইয়ের ওপরে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। 9 বছর কাটানো স্বরাষ্ট্রমন্ত্রী এখন দেশে এসে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারছেন, এমপি হতে পারছেন, ওনার ছেলেকে না এবং সে সহ একসাথে। কারণ জুলাইয়ের কারণেই বর্তমান প্রধানমন্ত্রী 17 বছর পর বাংলাদেশে আসতে পারছে। জুলাইয়ের কারণেই এই শিলংয়ে মানে 9 বছর কাটানো স্বরাষ্ট্রমন্ত্রী এখন দেশে এসে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারছেন, এমপি হতে পারছেন, ওনার ছেলেকে। এই পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে। আজকে গত 2-3 দিন ধরে যে দেখতেছি, আপনি বললেন যে কুরবানি করতে পারতেছে না গরু বাই। আচ্ছা, সারা পৃথিবীতে সব মানে প্রথম 2-3টা মিট সাপ্লায়ার কান্ট্রি সবচেয়ে বেশি গরুর মাংস, গরুর গোশত, মানে শুভেন্দু অধিকারীর মায়ের শরীরের অংশ বিক্রি করা রাষ্ট্রই তো হচ্ছে ইন্ডিয়া। সেটা থেকে ফিরে আসুক এক। দ্বিতীয় হচ্ছে পুরা সিস্টেমটা যে ভারতের গরুর সেটার অধিকাংশ ব্যবসায়ী হিন্দুরাই। কলকাতায় ব্যবসায়ীদের মধ্যে নিজেদের মধ্যে আজকে যে গণ্ডগোলটা হয়েছে, আজকে খবরে দেখলাম, এটা কিন্তু হিন্দু মুসলিম না, এটা হলো গরু ব্যবসায়ী এবং যারা ধর্ম ব্যবসায়ী, উগ্র ধর্ম ব্যবসায়ী আর গরু ব্যবসায়ীদের মধ্যে মারামারি। এখন এই পাশেও আমাদের হিন্দু ভাইয়েরা যারা গরু নিয়ে ব্যবসা করে, আর ওই পাশে উগ্রতাবাদী ধর্ম নিয়ে উগ্রতাবাদী ব্যবসায়ীরা। দুই গ্রুপ, এই জন্য দাঙ্গা নাম দিতে পারতেছে না। ওখানে যদি 2-1টা ইল্লা মাশাআল্লাহ একটু দাড়ি টুপি জুব্বা পরা লোক থাকতো, তাহলে ওটা ফ্রেমিং করতো যে মমতা ব্যানার্জি এই সেই করছে। আমি মমতা ব্যানার্জির পক্ষে বিপক্ষে কথা বলতেছি না। মুসলমানদের উপরে, মুসলমানদেরকে দাবায় রাখার জন্য যে বা মুসলমানদেরকে আগায় নিয়ে যাওয়ার জন্য মমতা ব্যানার্জি খুব ভালো ভূমিকা নাই সেখানে। হ্যাঁ, তারা যে মুসলমানদের খুব ভালো কিছু করছে এরকম কিছু না, কিন্তু একটা স্ট্যাবল পরিবেশ সেখানে ছিল, একটা সবাই মিলে একটা চলার একটা পরিবেশ ছিল। কিন্তু এখন কি হচ্ছে? এখন তো পুরাই এটাকে মানে ফ্রেমিং করে মুসলমানদেরকে বের করে দেওয়া হবে। এবং 90 লাখ মানুষের মধ্যে প্রায় 76 লাখই শুনছি যে মুসলমান, যাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তো কালকে যাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করা হবে না, সেটার আসলে কি? আর একটা জিনিস যেটা বলি, দেখেন খুব সহজে বলে ফেললো কাঁটাতার দিবে, এটার পিছনে আরেকটা দুরভিসন্ধি আছে। সেগুলো কাঁটাতারের বেড়া দেওয়ার মানে হচ্ছে আবার সীমানা নিয়ে একটা সংঘর্ষে লিপ্ত হওয়া। বিশেষ করে আমাদের যে অমীমাংসিত ছিটমহলগুলো নিয়ে মোটামুটি যেটা মীমাংসা হয়েছিল, মনমোহন সিংয়ের সময় মীমাংসা হয়ে গেছিল, পরবর্তীতে নরেন্দ্র মোদী এসে সেটাকে বৈধতা দিছে, কিন্তু তার মধ্যে খুব কাজ করতেছিল, এই সিগনেচারটা করতে তার অনেক সময় লাগছিল। তো যাই হোক, এটাকেও পরবর্তীতে আওয়ামী লীগ ক্যাশ করছিল নিজেদের সার্থকতা হিসেবে, কিন্তু এটা একটা পরিবেশের কারণে, সময়ের কারণে তারা করতে হয়েছে। কিন্তু দেখেন, যখনই কাঁটাতারের বেড়ার ব্যাপারটা আসবে,
তখনই তাদের স্বভাব অনুযায়ী সংঘর্ষ হবে, সংঘর্ষের দিকে গন্ডগোল যাবে, হবে। গন্ডগোল যাবে। কিন্তু তাদেরকে মনে রাখার দরকার যে একজন ফেলানির লাশ যদি পুরো বাংলাদেশের সীমান্তের একজন ফেলানির লাশ যদি, শহীদ ফেলানির লাশ যদি পুরো বাংলাদেশের সীমান্তের রক্ষা কবচ হয়ে উঠতে পারে, তাহলে হাজারো লাখো ফেলানি তো আছে আমাদের। Exactly. মহিলারাই যথেষ্ট, বাংলাদেশের মানুষ অত্যন্ত সংগ্রামী, তার প্রমাণ আমরা অনেক বছরই পেয়েছি। 90-এ পেয়েছি, 71-এ পেয়েছি, 24-এ পেয়েছি, ব্রিটিশ বিরোধী আন্দোলনে পেয়েছি। সো আমার মনে হয় বাংলাদেশকে দাবিয়ে রাখা বা নিয়ন্ত্রণ করতে চাইতে পারে ভারত, কিন্তু বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন হয়েছে। তারা ভারতের বিরুদ্ধে সবসময় লড়তে তারা প্রস্তুত আছে বলে আমি মনে করি। তানভীর ভাই, কাজী নজরুল ইসলামের কবিতা আমরা শুনেছি, বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শেখর হিমাদ্রির। এই কবিতাটাকে একেবারেই যিনি লালন করেছেন শরীফ ওসমান বিন হাদি, তার যে বিচার, সেই বিচার কিন্তু যতদূর জানি আবারও তার যে বিচারের আদালতের প্রতিবেদন দেওয়ার কথা সেটা আবারও পিছিয়েছে, এবং জানি না তার বিচারটা আমরা আসলে পাবো কি না। সো তার বিচার নিয়ে যদি কিছু বলতে চান। আসলে ওসমান হাদি কোনটাকে ধারণ করতো? জুলাই, আজকে কয়দিন হচ্ছে 5ই আগস্টের, 19 মাস তো ইউনূস সাহেবের সরকার ছিল, 3 মাস তারেক রহমানের সরকার, 22 মাস। বলেন মুগ্ধর বিচার কই? আবু সাঈদের বিচার কই? ওয়াসিমের বিচার কই? একটা আওয়ামী লীগারের ফাঁসি বা কই? বিচার করতে পারলাম না আমরা। আইভির জামিন নিয়ে পেরেশান। শিরিন শারমিনকে 2 দিনের মধ্যে জামিন দিতে হবে, কারণ সে কার আনিস বান্ধবী বলি? আলমগীর দেখলাম, এখন খারাপ লাগবে না? মমতাজের। শিরিন শারমিন কার বান্ধবী বলেন? বর্তমান know. প্রধানমন্ত্রী তারেক রহমানের একই ব্যাচের। আমি বলতেছি না, এটা বিএনপি বলতেছে যে তারেক রহমানকে বলো না যে উনি কিভাবে ছাত্র হলো ঢাকা ইউনিভার্সিটির, তো বলছে অনেক প্রমাণ আছে। মুফাসসিল ইসলামও মনে হয় ওই ব্যাচের, যতদূর জানলাম। তাহলে আপনার বান্ধবীকে ছেড়ে দিলেন। এখন প্রশ্ন জাতির কাছে, তারেক রহমান তার বান্ধবী শিরিন শারমিনকে ছেড়ে দিয়েছেন। এখন সবাই বলবে এই যে এনসিপি ভদ্রতা নাই, তারপরে প্রধানমন্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হয়, আমার মনে হয় কি করবো ভদ্রতা নিয়ে? বান্ধবীর জন্য ছাড়ছে কিনা জানি না, তবে ছাড়ছে তো। আমি বলছি ছাড়তেছে কেন? তাহলে তারপর অন্যান্যদেরকে ছাড়া হয়েছে। সাবের হোসেন চৌধুরী বসে আছে নাকি? মুজিব ধর্মের সাবের হোসেন চৌধুরী মুজিব ধর্মের খলিফার মতো, সাধারণ উম্মত না সে। শিরিন শারমিন একটা খলিফার মতো সাধারণ উম্মত না সে, বসে থাকবে নাকি? তাদেরকে নিয়মিত যে চিকিৎসা ব্যবস্থা, তাদেরকে কিভাবে মানে পেলে পুষে রাখা হচ্ছে, এটার প্রমাণ তো 2জন পুলিশ অফিসারই, পুলিশ এসআই তো প্রমাণ করেছে সেদিন। স্যার আপনি ভয় পেন না, আমরা আসি, সে বলছে না। তার মানে কি? তাদেরকে বলে রাখাই হয়েছে। হয়তো এই 2জন, এদের বাড়ি মনে হয় আমাদের উত্তরাঞ্চলে হবে, উত্তরাঞ্চলে মানুষজন তো একটু সাদাসিধা, 2 পুলিশ অফিসার খোঁজ নিলে হয়তো পাওয়া যেতে পারে। হয়তো সব জায়গাতেই একটু সবাই একটু বেশি প্রশংসা করতে চায়, প্রশংসা করতে ধরা খেয়ে গেছে। আর বাকি যে সমস্ত ডিআইজি, আইজি, এসপি বা পুলিশের কারাগার রক্ষীরা, তারা যে কি না জানি তাদের খেদমত করতেছে আল্লাহ ভালো জানে ভিতরে, তাদের যে পরিমাণ চিকিৎসা দেওয়া হচ্ছে। চিন্তা করেন তো, চুপ্পু, আপনি চাচ্ছেন শরীফ ওসমান বিন হাদির বিচার? আজিব ভাই, চুপ্পু গেছে লন্ডনে চিকিৎসা নিতে, ওখানে জুমার নামাজ না পড়ে বেচারা কি করতেছে? ঘুরতেছে ফিরতেছে। আর আমাদের মুসলমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নাকি জুমার নামাজ পড়তে পারেনি, ওর সাথে এই শপিং করতে যায়। এরকম নাস্তিক একজন ব্যক্তি, সে রাষ্ট্রপ্রধান। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের মতো, যেহেতু আমাদের বাড়ি একদম বগুড়াতে, পাশাপাশি ওনার গাবতলী থানায়, আমার সোনাতলা থানায়, একদমই ওই এলাকার একজন মুন্সিয়ানা পরিবারের, মানে একদম ইস্টাবলিশড প্র্যাকটিসিং মুসলিম পরিবারের জন্ম শহীদ জিয়াউর রহমানের। এটা তার লাইফ স্টাইলের মতো দেখা যায়। ওই সময়কার তার সাথে চলছেন, ওই সময় অনেক ওলামা ইকরামের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তারা বলছে যে তাকে ভালো রকমের প্র্যাকটিস করতে দেখছে তারা মুসলমান হিসেবে। পরবর্তীতে বেগম খালেদা জিয়া, তার ব্যক্তিগত জীবনে ইসলামের অবস্থানটা কী ছিল উনি ভালো বলবেন, কিন্তু তার সাথে ইসলামিক ব্যক্তিদের সম্পর্ক বা ইসলামের দলগুলো ওই পরিমাণ ক্ষতি বা ইসলামের নামে কোনো কিছু করার তার কোনো টেন্ডেন্সি কোনো ছিল না। আমরা দেখছি শুধু যে জামাতের সাথে জোট করার জন্য, সেটাই সংক্ষেপ করে। তো যাই হোক, এখন এই সমস্ত পরিস্থিতিতে তারেক রহমানের মতো ব্যক্তি এরকম একজন রাষ্ট্রপতিকে ধারণ করে কিভাবে?
মানে আবার আমি একদম খুব ক্লোজলি জানি দেখে বলতেছি, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের আব্বা একজন জানা মানা, মানে একজন এলাকার মধ্যে খুব ক্লোজ মানুষের সাথে প্রতিষ্ঠিত একজন মৌলানা সাহেব ছিলেন। অন্যান্য আলেমদের সাথে তার খুব ভালো সম্পর্ক, এই জন্য উনি মাঝে মাঝে কোরআনের আয়াত বলে, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে গেলে উর্দু বলে। উর্দু বলাটা আমাদের বাংলা সংস্কৃতি থাকবেই, এটা যেহেতু এটা আমাদের মানে পাশাপাশি সংস্কৃতি, এটা কিন্তু উনি এরকম ব্যক্তি। উনি কীভাবে এরকম একজন নাস্তিক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ধারণ করেন, যিনি জুমার নামাজকেই পড়েন না? মানুষ অসুস্থ হয়ে গেলে তো একটু বেশি আল্লাহ বিল্লাহ করে, কিন্তু ওখানে অসুস্থ হয়ে যায় জুমার নামাজ পড়ে নাই। ওকে ফাইন, আমরা মনে হয় প্রোগ্রামের একেবারেই শেষ পর্যায়ে আসছি। আমরা আর 2-3টি প্রশ্ন নেব। তার আগে আমি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন করব, সেটি হচ্ছে আপনার নামে 2025 সালে কিছু দুর্নীতির অভিযোগ এসেছিল, স্পেশালি 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসেছিল। এনসিটিভির একটা পুস্তক যেটা আছে সেটা থেকে বলা হয় এরকম। কাহিনীটা এখন কোন পর্যায়ে আছে এবং আপনি আসলে সেখান থেকেই কি পরিস্থিতির ভিতর দিয়ে গেলেন এবং মূল বিষয়টা জানতে চাচ্ছি এবং আপনার অবস্থান বর্তমান এটা নিয়ে। 103 কোটি টাকার একটা প্রজেক্টে 400 কোটি টাকা দুর্নীতি হয় কিভাবে? যখন 12,000 কোটি টাকার পদ্মা সেতুকে 46,000 কোটি টাকায় নেওয়াই হয় যাতে ওগুলো দুর্নীতি করা যায়, কিন্তু এখানে কাগজ কিনারই একটা টেন্ডার হচ্ছে 103 কোটি টাকা। সেখানে 103 কোটিকে 400 কোটির মধ্যে খাবে কীভাবে মানুষ? বাংলাদেশের যে সিস্টেম 2001 থেকে 6 পর্যন্ত চলছে 10% সিস্টেম। 2009-এর হাসিনা সরকার আসার পরে 5%, 6%, 10% ইচ্ছা মতো বিভিন্ন কিছু চলছে। তো ওগুলো যদি হিসাব করা হয়, তাও তো ওখান থেকে যদি কেউ খাইতে চায় 2-3 কোটি টাকা খাইতে পারবে সর্বোচ্চ, বা 5 কোটি টাকা খাইতে পারবে। সেখানে 103 কোটিতে 400 কোটি খাই কীভাবে? একজন পলাতক সম্পাদক মহিউদ্দিন সরকার, ঢাকা পোস্ট এখনও কোন মুখ দিয়ে চলে আমি জানি না, ঢাকা পোস্টের সম্পাদক ছিল, পালাই গেছে। সে পালাই গেছে কিন্তু আমার মামলার কারণে। সে যখন এটাকে পত্রিকায় হঠাৎ করে লিখলো যা 400 কোটি টাকার দুর্নীতি এনসিপির নেতার, সেই আমাদের দলের তখন বয়স মাত্র 2-2.5 মাস। একটা দল 2-2.5 মাস বয়স, তাকে ফ্রেমিং করার জন্য যা আছে তাই করবে আওয়ামী লীগ, স্বাভাবিক এটা। এরপরে আমি এই মিথ্যা খবরের পরে আমি তাদেরকে দিলাম যে এটার প্রতিবাদ লিপি ছাপাতে হবে। তারা এটা এখন পর্যন্ত ছাপায়নি। তারা যেহেতু 72 ঘন্টার মধ্যে ছাপাইছিল না এটা, তো আমি তাদের নামে 500 কোটি টাকার মানহানির মামলা করি। আদালত কি আপনাকে অব্যাহতি দিয়েছে অভিযোগ থেকে? বিশেষ করি 500 কোটি মানহানির মামলা করি। এর 2 সপ্তাহের মধ্যে সে পালায় যায়। আমি আদালতকেও এটাকে শোকজ নোটিশ করছি আমার পক্ষ থেকে, যে আমি দ্রুত মামলা করলাম, তাকে ধরা উচিত ছিল, জিজ্ঞাসাবাদের তারিখ দেওয়া দরকার ছিল। আদালত বলল পিবিআই দেখবে। তো পিবিআই তখনও হয়নি, ঠিকমতো গোছায়নি, কারণ ছোট পর্যায়ের যারা তদন্ত করা অফিসার এগুলো সব আওয়ামী লীগের সময় রিক্রুট, 17-18 সালে বা 20 সালে রিক্রুটের একটা এসআইকে দায়িত্ব দিছে যে এই মামলা দেখতে। তার মানে সে তো তাকে সহযোগিতা করবে, তার সহযোগিতা সে পালাই গেছে, দেশ থেকে পালাই গেছে। এরপরে যাই হোক, সে পালাই গেছে এটাই আমার জন্য সবচেয়ে বড় প্রমাণ, কারণ তার নামে একটাও জুলাইয়ের মামলা নাই। তার একটাই মামলা, সেটা হচ্ছে আমি যে মামলাটা করছি তাকে মানহানির মামলাটা। সে পরবর্তীতে তাহলে পালাইলো কেন? তার নামে যদি জুলাইয়ের মামলা না থাকে, হত্যার মামলা না থাকে, তাহলে আনিস আলমগীরের মতো লোকও তো এখন আছে দেশে, সে জেল খেটে এসেও দেশে আছে, সে একটা অবস্থান তো নিতে পারছে, এবং যদি সে খারাপ ভালো যেটা বলতে পারতেছে। তুমি তাহলে কীরকম সম্পাদক, তুমি পালালে একটা মামলায়। এটাই আমার সবচেয়ে বড় প্রমাণ যে আমার নামে যে লেখছিল যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা দেশ ছেড়ে পালাইছে আমার ওই মানহানির মামলার ভয়ে, আর কিচ্ছু না। তো যাই হোক, এটাকে নিয়ে দুদক পরবর্তীতে তদন্ত করছে। দুদকের তদন্ত আসলে আমাদেরই দাবি ছিল, কারণ একটা স্বাধীন প্রতিষ্ঠান যদি তদন্ত না করতো তাহলে আমাদেরকে বলতো কিংস পার্টি, এরা নিজেরা গুছায় নিছে, অনেক কিছু বলতো। দুদক লম্বা সময় তদন্ত করছে, কিন্তু কোনো সমাধান ওই সময়ের সরকার কোনো কারণে হয়তো দেয় নাই। এরপরে যখন 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হলো, বিএনপি সরকার আসছে। এরপরে বিএনপি সরকার গঠনের প্রায় 16-17 দিনের মাথায় হঠাৎ করে আমাকে দুদক থেকে খবর আসলো যে আপনাকে আসতে হবে। আমি গেলাম, যাওয়ার পরে বললো যে আপনাকে এটা অব্যাহতি দেওয়া হয়েছে, কারণ আপনার ব্যাপারে আমরা কোনো কিছু পাইনি। প্রায় 1 বছরের কাছাকাছি সময় তারা তদন্ত করছে। তাই আমি বললাম এটা তো আমার এনআইডি ব্লক করা হয়েছে, পাসপোর্ট ব্লক করা হয়েছে, তো আমি তো এর মাঝখানে আমি হজে যাওয়ার কথা ছিল, হজ করতে পারিনি। আব্বা আম্মা অসুস্থ অবস্থায় একা হজ করে আসছেন, তারপরে ওমরাতে যেতে পারেনি। আমার বোনের ব্রেনের নিউরনের সমস্যা হয়েছে, চিকিৎসার জন্য দেশের বাইরে গেছে, তো আমি তাকেও সাথে নেওয়ার জন্য যেতে পারিনি। ব্যক্তিগত ইমেজ অনেক খারাপ হয়ে গিয়েছিল, এটা তার বলারই কিছু নাই, এটা আর এক্সট্রা করে কার সামনে কি বলবো, সবাই জানে। তো
মানে একদমই খুবই অবস্থা খারাপ। তো একটা পোস্ট করলে মিনিমাম এই 400 কোটির কমেন্টসে আসে প্রায় 400 এই কথা নিয়ে পুরানো ওই ছবিগুলো আসে। যাই হোক, এখন সব জায়গা থেকে জিনিসগুলোই হওয়ার পরে তারা বলেন তাহলে ঠিক আছে আদালতও পরবর্তীতে আমার এনআইডি ছেড়ে দেওয়া, পাসপোর্ট ছেড়ে দেওয়া, এগুলো করে দিয়ে একদম পুরোটা দায় মুক্তি দিছে আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ বিষয়টি ক্লিয়ার করার জন্য। আমরা প্রোগ্রামের একেবারেই শেষ পর্যায়ে এসেছি। আমি 2 মিনিটে কিছু পলিটিক্যাল পার্সনের নাম বলবো, আপনি ছোট্ট করে কমেন্ট করবেন তাদের সম্পর্কে। ঠিক আছে। ওকে ফাইন। প্রথম নাম হচ্ছে নাহিদ ইসলাম। বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী। নাহিদ ইসলামের পরে এনসিপিতে আপনি কাকে সবচেয়ে বেশি সম্ভাবনাময়ী মনে করেন? অনেক কঠিন। তারপরেও যদি কাউকে বলতে হয়। আসলে আমাদের দলের একটা খুব মানে ভেতরের কথা আজকে ফাঁস করে দিই। সেটা হচ্ছে এক ব্যক্তিকেন্দ্রিক দল এটা হবে না। এটার পক্ষে কার কার রায় আছে? একদম 2 হাত তুলে তুলে আমাদের ভোট নেওয়া হয়েছে এটাতে। মানে আমরা কখনোই মানে নাহিদ ইসলামের বিকল্প চিন্তা করে রাখা অথবা তাকে এক পাশে রেখে আর কাউকে দিয়েও দলকে একটু মানে মজবুত করে রাখা। যেমন বিএনপির সময়টা তারেক রহমান সাহেব কেন্দ্রিক একটা অংশ তৈরি হয়েছিল, খালেদা জিয়া কেন্দ্রিক একটা অংশ, স্বাভাবিক এটা হয়েছিল। এর কারণেই 2006-এর পরিণতি হয়েছিল বিএনপির, এটা স্বাভাবিক। তো আমাদের দলটা এরকম না। আমাদের দলটা হচ্ছে যে নাহিদ ইসলামকে আমরা এই জন্য এই মুহূর্তে, যেহেতু উনি প্রথম আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং তার একটা বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে, তো ওই জায়গা থেকে উনি প্রধান। এই জন্য আমাদের কাছে এই মুহূর্তে পরবর্তী রাজনীতির বা দেশ পরিচালনার জন্য তাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখি। এক্স্যাক্টলি, আমার মনে হয় ক্লিয়ার হয়েছে। পরবর্তী নাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আসিফ মাহমুদ সজীব ভুইয়া খুব বেশি মানে আমাদের তরুণদের জন্য একটা তরুণদের মোটিভেশনের জন্য একজন ব্যক্তিত্ব। পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার জন্য উনি বড় ভূমিকা পালন করবেন একজন উপদেষ্টা হিসেবে, রাষ্ট্রচিন্তক হিসেবে। এক শব্দে যদি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। 90 দিনের হিসাবে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা উনি হারাইছেন, হারিয়ে ফেলেছেন। ও হোয়াট আ কমেন্ট, হোয়াট এভার। সংসদ সদস্য করলে আরো 1 ঘন্টা লাগবে। সংসদ সদস্য ফজলুর রহমান। আমি ওনার এলাকায় তাবলিগে চিল্লাই গেছিলাম, তাবলিগের উনি যে নামটার সাথে জড়িত না, ফজু পাগলা, এই পাগলা শব্দটা ওনার এলাকার 90% লোক ওনাকে বলে। আবার এই ফজু পাগলা, এই পাগলাকে আবার ভোট দেয়। ইন্টারেস্টিং। এটা হলো তার ব্যাপারে আমার একটা, আসলে উনি পাগলা, আবার পাগলদের ভোটে উনি পাগলদের এমপি। খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা। এর পরবর্তী নাম সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী। এক্স্যাক্টলি। দুমুখী সাপ। দুমুখ সাপ। রুমিন ফারহানা। ওনার আসলে রাজনীতির কোনো ভবিষ্যৎ নাই। ভবিষ্যৎ শেষ মানে হয়তো চলবে কিছুদিন, অনেকেই চলে। ওই যে একজন ছিল না ব্যারিস্টার, কি জানি, আওয়ামী লীগের এখন জেলে আছে, নামটা ভুলে গেলাম। ওই টিকটকারদের মধ্যে টিকটক করতো, এমপি হয়েছিল লাস্টে, 24-এ এমপি হয়েছিল, এরপরে জেলে গেছে। খুব মানে কি জানি নামটা ভুলে গেলাম, তার মতো আর কি, কিশোরগঞ্জের ওইদিকেই বাড়ি তো মনে হয়। টাকলা মুরাদ? না, মুরাদ তো ব্যারিস্টার ছিল না, ডাক্তার ছিল। আচ্ছা, ওই টাইপেরই হাইপে থাকতো সবসময়, সবার ইয়েতে থাকতো, এখন জেলে আছে, নামটা একদমই খেয়াল নাই। বিএনপির ভিতর আপনি কাকে মনে করেন যে এই লোকটা একটা খুবই ভালো মানুষ? সংসদের মধ্যে আছে এরকম? সংসদের বাইরে আমি এখন এরকম কাউকে দেখি না। কেউ নেই? কারণ সবাই আওয়ামী লীগকে প্রশ্রয় দিয়ে এমপি হয়েছে, কাউকে দেখি না। ইন্টারেস্টিং। মেজর হাফিজউদ্দিন সাহেবকে নিয়ে খুব ভালো ছিল, যদিও সেদিন আবার একটু আস্থা ফিরে পাইছে আমার গ্রাফিতিগুলো দেখে। ওই যে জুলাই আমাদের যে জাদুঘর হয়েছে ওটা দেখে উনি খুব শক্ত কমেন্টস করছে। আসলে মনে ধারণ করেন কিনা জানি না, তবে ওনার ব্যাপারে একটা আশা ছিল, কিন্তু ওইটাও আসলে শিরিন শারমিন চৌধুরীর ব্যাপারে উনি যখন কথা বলছে যে উনি রাষ্ট্রের দ্বিতীয় প্রধান ব্যক্তি, ওনাকে এভাবে করা, তো কাকে করবে? সবাই দায়ী, সবাই পার্ট অফ আওয়ামী গভর্নমেন্ট।
তুমি চুপ ছিল না ওই সময়, exactly. কাই করবে? সো তানভীর ভাই, আমরা প্রোগ্রামের শেষে গেস্টের কাছ থেকে হোস্টের কাছে একটা প্রশ্ন করার জন্য বলি। আপনি যে কোনো একটা প্রশ্ন, ছোট প্রশ্ন আমাকে করতে পারেন। আপনি কি মনে করেন বিএনপি সরকার কয়দিন টিকবে? আমার মনে হয় বিএনপি সরকার কতদিন টিকবে, এটা আমার জন্য যদি বলি আমি, তাহলে বলবো এটা অনেক কিছুর ওপর ডিপেন্ড করছে, স্পেশালি এনসিপি এবং জামায়াতে ইসলামীর ওপর অনেক বেশি ডিপেন্ড করছে। কারণ তারা যদি বর্তমান সরকারকে সাপোর্ট না করে, তাহলে বিএনপির জন্য খুব বেশি দিন টেকা মুশকিল ব্যাপার। আমার মনে হয় আওয়ামী লীগ ব্যাক করা সহজ হবে। সেজন্য আমার মনে হয় প্রত্যক্ষ না হলেও পরোক্ষ এক ধরনের সমর্থন বর্তমান সরকারের প্রতি এনসিপি বা আওয়ামী লীগ জামায়াতে ইসলামীর আছে এবং হয়তো সামনেও থাকবে। সেজন্য আমি আপাতত মনে করছি না যে বিএনপি সরকার খুব তাড়াতাড়ি কলাপস করবে। ধন্যবাদ, অনেক সুন্দর উত্তর। ওকে, থ্যাংক ইউ। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলো যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবন জঞ্জাল। এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। আমরা যতদিনই বাঁচি না কেন, আমরা চেষ্টা করব আমাদের দেশের, আমাদের পৃথিবীর সমস্যাগুলো নিয়ে ভাবতে এবং সেই সমস্যাগুলো সমাধান করতে, স্বপ্ন দেখতে নতুন একটি বাংলাদেশের, নতুন একটি পৃথিবীর। কারণ স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। ধন্যবাদ সবাইকে আমাদের আজকের এই পর্বে আমাদের সাথে থাকার জন্য এবং মনোযোগ সহকারে আমাদের এই পডকাস্টটি দেখার জন্য। তানভীর ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, দর্শকদের, দেশবাসী সবাইকে ধন্যবাদ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দর্শক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।